দিনাজপুরের ঘোড়াঘাটির উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার দায় স্বীকার করেছেন বহিষ্কৃত যুবলীগ নেতা আসাদুল এবং জাহাঙ্গীর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেন বলে জানিয়েছে র্যাব। এদিকে আসাদুল এবং জাহাঙ্গীরকে যুবলীগ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। এই দুজন সহ এই ঘটনায় এ পর্যন্ত আটক 5 জন। ভোর 5টার দিকে র্যাব পুলিশের যৌথ অভিযানে হিলির হাকিমপুর সীমান্ত থেকে আটক করা হয় আসাদুল হককে। হাকিমপুর, বিরামপুর এবং ঘোড়াঘাট থানা এবং র্যাবের একটি দলের যৌথ অভিযানে হিলির কালীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে আটক করা হয় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে। এই দুজন ছাড়াও আটক করা হয়েছে ইউএনওর বাসার নিরাপত্তা কর্মী নাহিদ হোসেন পলাশ, চিংড়া ইউনিয়ন ও যুবলীগ নেতা মাসুদ এবং নবিরুল ইসলামকে। ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় গতরাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মামলা করেন তার ভাই। এই ঘটনায় কিছুক্ষণের মধ্যেই র্যাব কার্যালয়ে ব্রিফিং শুরু হবার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে শুরু করব। উপস্থিত দেশপ্রেমিক সাংবাদিক ভাই ও বোনেরা, শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি র্যাব রংপুর কর্তৃক আয়োজিত আজকের জাতীয় পর্যায়ের একটি চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে আমাদের কিছু উদ্ঘাটিত তথ্যাবলী এবং কিছু ব্যক্তিবর্গকে আইনি প্রক্রিয়ার আনয়নের যে বিষয়টি, এটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারা জানেন যে র্যাব 13 প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেপ্তার সহ সন্ত্রাস দমন, মাদক উদ্ধার, অপহৃত ভিকটিম উদ্ধার সহ দেশের বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে পরিচালনা করে থাকে বিভিন্ন ধরনের অপারেশন। অত্যন্ত দুঃখজনকভাবে গত 2রা আগস্ট 2020 তারিখ মধ্যরাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও জনাব ওয়াহিদ খানমের সরকারি বাসভবনে একটি নৃশংস ও জঘন্যতম হামলার ঘটনা ঘটে। কতিপয় দুর্বৃত্ত আমরা দেখছিলাম র্যাবের সংবাদ সম্মেলন। যান্ত্রিক গোলযোগের কারণে সেটির থেকে আমরা বের হয়ে এসেছি, চলে যাচ্ছি পরের খবর। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে থাকা ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। তার অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নন বলেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সফল অস্ত্রোপচার হয় ওয়াহিদা খানমের। 2 ঘন্টার বেশি সময় নিয়ে অস্ত্রোপচার শেষে তাকে রাখা হয়েছে 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে। চিকিৎসকেরা জানান, পর্যবেক্ষণ শেষে বলা যাবে তিনি শঙ্কামুক্ত কিনা। রাজধানীর আগারগাঁও জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে গুরুতর আহত ওয়াহিদা খানমের অস্ত্রোপচারে অংশ নেন 6 চিকিৎসক। তারা জানান, ওয়াহিদা খানমের মাথায় 9টি আঘাতের চিহ্ন ছিল, মাথার হাড়ও ভাঙা এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হামলায় ওয়াহিদা খানমের ডান পাশ অবশ হয়ে যায়। বৃহস্পতিবার দুপুরে ইউএনওকে হেলিকপ্টারে রংপুর থেকে ঢাকায় আনার পর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভালো আছেন, আল্লাহর রহমতে। উনি আমাদের সাথে কথা বলেছেন, ওনার জ্ঞান পুরো মাত্রাই আছে। আর ওনার যে কালকে অপারেশন করলাম আমরা, সেটার জন্য আমরা সকালবেলা একটা চেক সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানটা আল্লাহর রহমতে 100%।
100% ভালো অপারেশন হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে আছেন সহকর্মী জাহানারা পারভীন, চলে যাব তার কাছে। জাহানারা, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সর্বশেষ কি চিকিৎসকরা কি বলেছেন? ওয়াহিদা খানম অপারেশনের পরে 72 ঘন্টা পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন যে তার অবস্থার উন্নতি হয়েছে। সকালে তার সিটি স্ক্যান করা হয়েছে অপারেশনের পরে তার পরিস্থিতি বোঝার জন্য। চিকিৎসক জানিয়েছেন যে চিকিৎসক মেডিকেল বোর্ডে ছিলেন। জাহানারা পারভীন, আপনার কাছে আমরা ফিরে আসছি, একটু র্যাবের ব্রিফিং চলছে, আমরা সেখানে যাব। র্যাব ব্রিফিং করছিল, আমরা কিছুক্ষণ আগেই সেখানে ছিলাম, যান্ত্রিক গোলযোগের জন্য আমরা ফিরে এসেছি, আবার চলে যাচ্ছি সেখানে। অবশেষে আজকে আমরা নবিরুল ইসলাম এবং শান্টু কুমার বিশ্বাসকে গ্রেফতার করি। আটক আসামিদের যে প্রোফাইল সিডিএমএস পর্যালোচনা করে আমরা দেখি যে আসাদুল হক এবং নবিরুল ইসলাম এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নবিরুলের বিরুদ্ধে এর আগে একটি চুরির মামলাও রয়েছে। আমরা এই গ্রেফতারকৃতদেরকে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাদেরকে হস্তান্তর করব, এই প্রক্রিয়াটি চালু রয়েছে। আমার পক্ষ থেকে এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হামলার মোটিভ আমরা এখন পর্যন্ত আমাদের যে তদন্ত কার্যক্রম, আমাদের যেই ছায়া তদন্ত, এই কার্যক্রমের সবচেয়ে বড় সফলতা র্যাবের পক্ষ থেকে হলো প্রধান সন্দেহভাজন আসাদুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এবং সেখানে আসাদুলের দাবি অনুযায়ী এটি একটি নিছক চুরির অভিপ্রায় থেকে সংগঠিত একটি ঘটনা। এটি আসাদুলের দাবি। তবে প্রকৃত মোটিভ অথবা প্রকৃত উদ্দেশ্যটি বের করার জন্য এবং এ বিষয়ে আরো নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে আরো সুগভীর এবং আরো সময় সাপেক্ষ তদন্ত করে আমরা এ বিষয়ে নিশ্চিত মন্তব্য করতে পারবো। তবে এ বিষয়ে মন্তব্য করার মতো যথেষ্ট তথ্য আমাদের হাতে নেই। শুধুমাত্র যেই অভিযুক্ত অথবা আত্মস্বীকৃত আমাদের হাতে গ্রেফতারকৃত যেই এই আসাদুলের বক্তব্য অনুযায়ী এটি তাদের উদ্দেশ্য ছিল ইউনো মহোদয়ের শয়নকক্ষ এবং তার বাসগৃহ থেকে অর্থ সম্পদ এগুলো লুট করা অথবা চুরি করা ছিল তার অভিপ্রায়। এটি আসাদুলের দাবি। তবে বিষয়টি সম্বন্ধে সুনিশ্চিত হওয়ার জন্য এবং বিশদভাবে জানার জন্য আরো তদন্তের প্রয়োজন রয়েছে। চুরির ঘটনায় চোর যখন চুরি করে তারা এত নৃশংস কখনোই কাউকে আঘাত করে না। উনি তো একজন মহিলা ছিলেন এবং একা ছিলেন, তাকে যেভাবে নৃশংসভাবে আঘাত করা হয়েছে সেটিকে কিভাবে আমরা মানে চুরির ঘটনাকে খুব সামান্য একটি ঘটনাকে সেজন্য আমি আপনাকে এই জন্যই বলে নিয়েছি যে এটি এ বিষয়ে কম্প্রিহেন্সিভ, অর্থাৎ চূড়ান্ত কোনো মন্তব্য করার মতো কোনো পর্যায়ে আসেনি এখনো। এটি আরো তদন্ত সাপেক্ষ বিষয়। আলামত যেগুলো ছিল সেটা পুরো এরিয়াটি কর্ডন করে দিনাজপুর সিআইডির কাছে সবকিছু জব্দ করা আছে। আমাদের কাছে আমরা কোনো আলামত আমরা ওইভাবে উদ্ধার করিনি। শুধুমাত্র সিসিটিভি ফুটেজে লাল গেঞ্জি গায়ে টিংটিঙে এবং হালকা পাতলা গড়নের যেই একটি ব্যক্তিকে দেখা যাচ্ছে সিসিটিভিতে, সেখানে একটি লাল গেঞ্জি গায়ে দেয়া একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। সেই ব্যক্তিটির ছবি পরিষ্কার নয়। তবে গ্রেফতারকৃত আসাদুল স্বীকার করেছে যে এই গেঞ্জিটি তার, সে ছিল এবং সেই লাল গেঞ্জিটি আমরা উদ্ধার করেছি। আমরা কোনো আসামির রাজনৈতিক পরিচয় সম্বন্ধে আগ্রহী নই। আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা এই বিষয়ে এখনো তদন্ত অথবা এই তথ্য উদ্ধারণ করিনি। মূল হামলাটা আসাদুলের দাবি অনুযায়ী করেছিল নবিরুল। হাতুড়ির উৎস আসাদুলের, আমি যা বলবো সবকিছুই
আমার প্রাপ্ত তথ্য উপাত্ত অনুযায়ী বলবো, আমি আগেই বলে নিয়েছি আপনাদেরকে যে এই বিষয়ে, এই ঘটনায় চূড়ান্ত কোনো মন্তব্য করার মতো কোনো সময়ও আমরা এখনো, সেই সময়টি আমরা এখনো পাইনি, অথবা সেই কার্যক্রম আমাদের পক্ষে এখনো পরিচালনা করা সম্ভব হয়নি। আমরা ছায়া তদন্ত করছি। আচ্ছা, মূল পরিকল্পনা ছিল হচ্ছে আসাদুলের দাবি অনুযায়ী নবিরুলের। জাহাঙ্গীর আমি যদি থাকতো তাহলে আমি উল্লেখ করতাম। এখানে উল্লেখ করার মতো কোনো ভূমিকা জাহাঙ্গীরের ছিল না। এগুলো সিআইডির কাছে জব্দ করা আছে। এগুলো সবই আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমরা সবই জব্দ করেছি। অ্যাবসলিউটলি এগুলো সবকিছুই সিআইডির কাছে জব্দ করা আছে এবং যথাসময় আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী এগুলো আদালতে উপস্থাপন করা হবে। আপনারা আমাদের কার্যক্রম সম্বন্ধে আমি যতটুকু পরিচালনা করেছি, আমরা ছায়া তদন্ত করছি এবং আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করছি। হ্যাঁ, তো আমাদের মালামাল উদ্ধার আমাদের হাতে হয়নি। আমি বলেছি এটি চুরির ঘটনা ডিমান্ডেড অর ক্লেইম বাই আসাদুলের দাবি অনুযায়ী চুরির ঘটনা। আমি বলছি না এটা চুরির ঘটনা, আমি বলছি আসাদুল দাবি করছে চুরির ঘটনা। এবং এইটা আসলে কি ঘটনা, এইটা এই বিষয়ে উপসংহারে পৌঁছানোর জন্য আমাদের আরো সময় প্রয়োজন এবং আরো সুগভীর তদন্ত প্রয়োজন, এবং তদন্তের মাধ্যমে যারা সরাসরি এর সাথে অভিযুক্ত তাদেরকে রিমান্ডে নিতে হবে। আরো বিশদভাবে যাওয়ার পরে আমরা একটা মন্তব্যে পৌঁছাতে পারবো, তার আগে নয়। জি, এটা আমি আপনাদেরকে এই পর্যায়ে এই জিনিসটা আমি শেয়ার করবো না তদন্তের স্বার্থে। এই আপনারা হয়তো আপনাদেরকে আমি আবারও আপডেট দিতে পারি। আমাদের দিস ইজ নট দ্য এন্ড, ওকে? আমাদের এই কার্যক্রমটি পরিচালনা থাকবে, আমরা পরিচালনা করে যাব এবং আমরা হয়তো আরো অনেককেই নিয়ে আসতে পারি। আমাদের এটি শেষ না, এই কার্যক্রম, আমাদের ছায়া তদন্ত যে কার্যক্রমটি শেষ নয়, এটি চলমান প্রক্রিয়া হিসাবেই থাকবে এবং হয়তো আপনাদেরকে আপডেট দিতে পারি যে আরো দু একজনকে আমরা নিয়ে আসছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। গ্রেফতার আটক আমরা আমাদের আইনানুগ প্রক্রিয়ার মধ্যে আমাদের আপনাদের উল্লেখ করার মতো 3 জন। না, আটক তো অনেক বিশদ বিষয়, আমরা কাউকে আটক করিনি কাউকে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য অনেকে এনেছি, যেমন জাহাঙ্গীরকে আমরা এনেছিলাম, কথাবার্তা বলে তাকে ছেড়ে দিয়েছি, সে চলে গিয়েছে। এরকম বেশ কয়েকজন আছে। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমাদের এটাও আসলে এটাও হ্যাঁ, জাহাঙ্গীরের একটা রাজনৈতিক পরিচয় আছে, সে ওখানকার যুবলীগের একটি উপজেলার আহ্বায়ক। তাকে আপনারা নিয়ে আসলেন কোনো কারণ ছাড়াই? না, কোনো কারণ ছাড়া তো অবশ্যই আনিনি, কারণ ছাড়া ছেড়ে দিলেন। জি, কোন সন্দেহের প্রতি হয়ে আপনারা তাকে নিয়ে আসলেন? আঘাত করেছিল, সংগঠন থেকে বহিষ্কার করেছে। জি, জাহাঙ্গীরকে কিন্তু ইতিমধ্যে এটাই তো আসলে কাকে কোন রাজনৈতিক দল থেকে বহিষ্কার করেছে সেটি তো আসলে আমাদের বিবেচ্য বিষয়। আমরা তো ছায়া তদন্তে নেমেছি। আচ্ছা, জাহাঙ্গীরের বিষয়ে যেটি ছিল আমাদের কাছে, যে আমরা আসলে আমাদের কিছু খুব প্রফেশনাল পেশাগত কিছু গোয়েন্দা তথ্য ছিল, যেগুলো আমি সরি যে আপনি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আমরা স্পেসিফিক কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি এবং যাকে আমাদের হিসাবে নেয়ার মতো তাকে আমরা হিসাবে নিয়েছি, যাকে হিসাবে নেয়ার মতো নয় তাকে নেইনি। ওই বিষয়টি আমাদের জানা নেই, কে আঘাতপ্রাপ্ত হয়েছিল ওই বিষয়টি আমরা তদন্ত করি। আমরা জিজ্ঞাসাবাদের জন্য সর্বমোট 6 জনকে এনেছিলাম। হ্যাঁ, তা তো বলাই হলো। আমরা জাহাঙ্গীর বাসায় চলে গিয়েছি। না, হাতুড়ি ওই তো বললাম তো।
পুরো বিষয়টা যে কোনো বিষয় সম্বন্ধে আপনাকে ডিটেইলসে এইটার পুরো স্টোরিটা জানার জন্য আরো সময় দিতে হবে। আমরা বলছি না চুরির ঘটনা, আপনি কি বোধহয় আমি আবার বলি, আমি বলছি আসাদুলের স্টেটমেন্ট অনুযায়ী আসাদুল দাবি করছে এটি একটি চুরির ঘটনা। এটি কি ঘটনা সে বিষয়ে আরো পরিষ্কার হওয়ার জন্য অথবা উপসংহারে পৌঁছানোর জন্য আরো সময় দিতে হবে, আরো তদন্ত করতে হবে, আরো হয়তো প্রয়োজন যাদের তাদেরকে রিমান্ডে নিতে হবে। সেটা অনেক দীর্ঘ প্রক্রিয়া, এত তাড়াতাড়ি এ বিষয়ে ওপিনিয়ন উপসংহারে আসার মতো সুযোগ নেই। ওয়ারেন্ট আমরা তো এই মামলায় তো কোনো ওয়ারেন্ট ইস্যু হয়নি। হ্যাঁ, ওয়ারেন্টের বিষয়টা থানা পুলিশ দেখবে, ওয়ারেন্ট তো ওটা তার জন্য তো আইন শৃঙ্খলা। আমরা তো ছায়া তদন্ত করছি, ইওনোর বাসায় যেই ঘটনা ঘটেছে সেটির ছায়া তদন্ত করছি আমি। এর সাথে যত সম্পৃক্ত এই ঘটনাটা নিয়ে আর র্যাব এখন কমিটেড, সো আমরা শুধুমাত্র ওখানেই কনসেন্ট্রেট করছি। জি ম্যাডাম, জি বলুন। জি, এটা তাদের দাবি, কিন্তু উপসংহারে আমরা ছায়া তদন্ত করছি। আমাদের কাছে এখনো মনে হওয়ার মতো যথেষ্ট ব্যাকগ্রাউন্ডে আমরা পৌঁছাইনি। এটা আমি সম্ভবত এই বিষয়ে বারবার বলে যাচ্ছি, আবার বলি, এটি আরো সময় দিতে হবে। এটি অনেক বড় একটি মন্তব্য। হ্যাঁ, এই যে কেন কি মোটিভটা এত একদিনের মধ্যেই বলে দেওয়াটা সমীচীন নয়। জিনিসটা সম্বন্ধে আরো ডিটেলসে যেতে হবে। আমি এই বিষয়ে এখন সেই সময়টা পাইনি, আমরা এখনো পাইনি, থানা পুলিশ পাইনি, আমরাও পাইনি। আমাদেরকে সময় দিতে হবে আমাদেরকে। আমরা পরে আসবো, পরে হয়তো ফলো আপ থাকবে, আমরা উইল ফলো ব্যাক টু ইউ। আমাদের একটি অভিজ্ঞতা আছে, বাংলাদেশে খুব উল্লেখযোগ্য একটি হত্যাকাণ্ড হয়েছিল রংপুরে, হোসিয়াকলি হত্যাকাণ্ড, জাপানি নাগরিক। সে হত্যাকাণ্ডে কিন্তু র্যাবের এই ক্যাম্পে আমরা ব্রিফিং পেয়েছিলাম যে একটি রাজনৈতিক দল জড়িত। শেষ পর্যন্ত গিয়ে দেখা গেল যে জঙ্গিবাদী ইসলামিক সংগঠন জড়িত এবং তাদের মামলা রায়েও ফাঁসি হয়ে গেছে। তা আজকে আপনারা বলছেন যে আপনার চুরি তাদের কাছে শুনেছেন, সেই সময় কিন্তু আমাদের বলা হয়েছে আসামি বক্তব্য গ্রেপ্তারকৃতরা তারা স্বীকার করেছে, তারা বলেছে তাদের ভাষ্য মধ্যে শেষ পর্যন্ত তারা কিন্তু মামলা সম্পৃক্ত ছিলেন না। সেই আশঙ্কা থেকে আমরা বলতে চাচ্ছি আপনারা আসলে কি কোনো কিছু, এটা তো আসলে তো আপনাদের সময়ের উপরে ছেড়ে দিতে হবে, এটা সময়ের উপরে ছেড়ে দিতে হবে। এটা তো ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনাকে একটা ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্টের ভিতর দিয়ে যেতে হবে। আজকে পর্যন্ত আমরা যেটা ডিসকভার করেছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কালকাতে স্টোরিটা ডিফারেন্ট হতে পারে, তারপর দিন আরো ডিফারেন্ট হতে পারে। সো ইউ হ্যাভ টু ইনভেস্ট সাম টাইম, কিছু সময় দিতে হবে। এটি পরিকল্পিত চুরি ছিল আসাদুলের বক্তব্য অনুযায়ী, আসাদুলের বক্তব্য অনুযায়ী। না না, ওদের বিষয়ে তো আমরা কোনো বক্তব্য দেইনি, আমরা কেন এটা ক্লিয়ার করব? হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ হচ্ছে যে র্যাব যদি কোনো কাজ করে থাকে তো র্যাবের লিগ্যাল মিডিয়া ইজ দ্য রাইট পয়েন্ট টু নক। মানে র্যাবের লিগ্যাল মিডিয়া পরিচালকের সঙ্গে যদি আপনি যোগাযোগ করেন অথবা র্যাব 13 সঙ্গে যোগাযোগ করেন, আপনি পরিষ্কার ছবিটা পাবেন অথবা পরিষ্কার ঘটনাটা পাবেন। আমরা কিন্তু এইসব বিষয়ে কখনো কোনো বক্তব্য দেইনি। না, আমরা কোনো ওরকম উল্লেখ করার মতো কিছু পাইনি। যা উল্লেখ করার মতো তা আপনাদেরকে শেয়ার করেছি। এটা তদন্ত সাপেক্ষ এবং কেউই মুক্ত নয়, সবাই পর্যবেক্ষণে থাকবে। কম্প্রিহেনশন উপসংহারে পৌঁছানোর আগ পর্যন্ত সবাইকেই অবজারভেশনে রাখা হবে এবং যে ডিআইজি রংপুর অফিস, এসপি দিনাজপুর অফিস, র্যাব 13 সবাই কনসার্ন এবং যারা সন্দেহভাজন সবাইকেই অবজারভেশনে রাখবে এবং যাকে প্রয়োজন হবে সবার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ওয়াহিদা খানমের বাবা সাংবাদিকদের সামনে বলেছিলেন যে তাদেরকে যখন হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছিল তার কাছ থেকে চাবি চাওয়া হচ্ছিল, আলমারির চাবি। এই চাবি না দেওয়ার কারণে তাদেরকে হাতুড়ি পেটা করা হয়। তাহলে আলমারিতে কি ছিল আসলে? এবং তিনি বেশ কিছু মোবাইল কোড করেছেন বালু মহল নিয়ে এবং সেখানে জমি লিজ দিয়েছিলেন। এই সব বিষয় এর সাথে যুক্ত আছে কিনা? দিস ইজ অনলি ওয়ান ডে। গতকাল ঘটনা ঘটেছে 2 তারিখ আর আজকে 4 তারিখ। আর একটু সময় দেন, আমরা বোধহয় সবকিছু জেনে যাবো। আমাদের সামারি হচ্ছে আমি এখন এই বিষয়ে বক্তব্য এটাই বারবার বলছি, বক্তব্য দেওয়ার মতো কোনো পর্যায়ে আমি পৌঁছাইনি। নবিরুল হচ্ছে একজন রং মিস্ত্রি আর শান্টু সেও রং মিস্ত্রি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি অবশ্যই।